আজ ৫ বছর পর বাড়িতে পা রাখতেই পায়ের কাছে কাউকে মুখ থুবড়ে পড়তে দেখে থমকে গেল অভ্র। সাথে সাথে ২ পা পিছিয়ে গেল। এই মেয়েকে না বলছি আমার সামনে না আসতে। ওকে আমার সহ্য হয় না। ও কি চায় আমিও আমার ছেলের সাথে মরে যাই। বেঁচে আছি, ভালো লাগছে না ওর। আমার ছেলেকে খেয়ে শেষ করে ওর শান্তি হয়নি। ওর মতন অলক্ষী অপায়া মেয়ে যেন এই বাড়িতে পা না রাখে কখনোই। বিয়ে হতে না হতেই আমার ছেলেটাকে মেরে ফেললো। ওর জন্য হয়েছে সব, শুধু ওর জন্য। ভেতর থেকে চিৎকার করে বলে উঠলেন এক ভদ্র মহিলা। বাড়ির সবাই দৌড়ে বাহিরে আসলো। অভ্র এখনো থমথমে চোখে মুখে তাকিয়ে আছে পায়ের দিকে। ধবধবে সাদা শাড়ি গায়ে জড়ানো, চুলগুলো এলোমেলো, গাল মাথা থুতনি থেকে তরল তাজা রক্ত গড়িয়ে পড়ছে। দেখেই মনে হচ্ছে কেউ প্রচুর মেরেছে। বাড়ি থেকে বেরিয়ে আসলো মেজ বউ শায়লা সিদ্দিকী। দরজার সামনে অভ্রকে দেখেই ওনার পা থমকে গেল। উনি কি ভুল দেখছেন? অভ্র এখানে কিভাবে, তাও এত বছর পর? শায়লা সিদ্দিকী ভুলেই গেলেন কেন দৌড়ে এসেছিলেন। অভ্র আস্তে করে হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসলো। ঝাপসা চোখে মেয়েটি মাথা তুলে আশেপাশে তাকানোর চেষ্টা করলো, অথচ শরীর এতটাই দুর্বল ছিল যে চারপাশে অন্ধকার হয়ে আসলো। সামনে ঝাপসা কারো অবয়ব দেখেই জ্ঞান হারালো। শায়লা সিদ্দিকীর হুঁশ ফিরল। উনি দৌড়ে মেয়েটির কাছে এসে বললেন, জবা, এই জবা, জবা। অভ্র শায়লা সিদ্দিকীর দিকে তাকিয়ে বলল, মেজমা, এই মেয়েকে। শায়লা সিদ্দিকী অভ্রর গালে হাত রেখে বলল, অফরো বাবা, তুই এখানে কখন আসলি? আর কাউকে কিছু বলে কেন আসিসনি? আস্তে আস্তে বাড়ির ছোট বউ দাদি মা বের হয়ে আসলো। পেছন পেছন বাড়ির কাজের লোকগুলোও উকি দিল। ভয়ে কারো সাহস হলো না সামনে আসার। সবাই যেন অভ্রকে দেখেই ব্যস্ত হয়ে পড়ল। ছোট বউ শার্লিন দৌড়ে গিয়ে খবর দিল, বড় দিদি, আমাদের অভ্র এসেছে গো। এই বাড়ির বড় বউ কুলসুম বেগম, যার 2 ছেলে। এক ছেলে আসিফ মাহমুদ, দ্বিতীয় ছেলে অভ্র চৌধুরী। অভ্র এসেছে শুনেই উনি রুম থেকে বের হয়ে সিঁড়িতে এসে থেমে গেলেন। অভ্রের কোলে সাদা শাড়ি পরিহিত নারী দেখে বুঝতে বাকি নেই কে এটা। অভ্র সোফায় ওকে রেখে মেঝো মায়ের দিকে তাকিয়ে আবার জিজ্ঞাসা করলো, এই মেয়ে কে মেজো আম্মু? শায়লা সিদ্দিকী ছলছল চোখ মুছে অভ্রের দিকে তাকিয়ে বলল, তোর বড় ভাইয়ের বউ জবা। অভ্র আরো একবার অবাক হলো। ভাই কখন, কবে বিয়ে করলাম? মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খেলো। জবার দিকে তাকিয়ে বলল, রক্ত জবা। বাড়ির ছোট ছেলে বাড়ি ফিরেছে, এই আনন্দে দাদিজান বিশাল আয়োজন করলেন। আজ 1 মাস এই বাড়িটা প্রায় মৃত হয়ে পড়েছে বাড়ির প্রতিটি সদস্য। অভ্র ফ্রেশ হয়ে ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। বাড়ির ছোট বউ শার্লিন শাড়ির আঁচল ঘোরাতে ঘোরাতে কুলসুম বেগমের ঘরে উকি দিয়ে বলল, বড় দিদি, অভ্র বাবা আর তোমাকে শাশুড়ি আম্মা নিচে রাখছে। কুলসুম বেগম অভ্রের দিকে তাকিয়ে বলল, তুই যা, আমরা আসছি। শার্লিন বাড়ির ছোট বউ। ওনার স্বামী পুলিশ অফিসার, সন্তান বলতে এক মেয়ে বেলি এইবার কলেজে পড়ে। মা মেয়ে একসাথে দাঁড়ালে লোকে কনফিউশনে পড়ে যাবে এরা সমবয়সী বোন নাকি মা মেয়ে। অবশ্য সবাই বলে তাদের দেখতে বোন মনে হয়। শার্লিনের বয়স তেমন বেশি না, গরিব ঘরের মেয়ে হওয়ায় অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। দেখতেও অনেক সুন্দরী, তবে ওনার একটা গুণ হলো উনি এখানের প্যাচ ওখানে লাগাতে বেশ ভালো পারেন। একজনের সাথে অন্যজনের ঝগড়া লাগিয়ে বসে বসে মজা দেখাই ওনার প্রতিদিনের কাজ। অভ্র বাড়িতে আসার পর থেকে খেয়াল করছে বাড়িটা খুব শান্তশিষ্ট হয়ে গেছে, কারো কোনো সারা শব্দ নেই। বাড়ির বাকি লোক কোথায়? অভ্র নিচে এসে এত খাবার দেখে অবাক হয়ে পড়ল। এত কিছুর কি প্রয়োজন ছিল সুইটহার্ট? অভ্রর দাদি যান ওর গালে হাত রেখে বলে উঠল, আমাদের চোখের মনি ফিরে এসেছে, তার জন্য এতটুকু করব না? অভ্র মুচকি হেসে বলে উঠল, বাকি সবাই কোথায়? কাউকে দেখছি না। বাড়ির মেছো বউ শায়লা সিদ্দিকী অভ্রের প্লেটে খাবার বেড়ে দিয়ে বলল, আয়ান তো নিচের অফিসার বেলি কলেজে একটু পর চলে আসবে। অভ্র খাবারের প্লেটে হাত বুলিয়ে বলে উঠল। আর আসিফ ভাইয়া? সাথে সাথে সবার মুখ বন্ধ হয়ে গেল। মনে হলো অমাবস্যা নেমে এসেছে। কি হলো?
কুলসুম বেগম সোফায় বসে বলে উঠল। আগে খাবার শেষ করো, তারপর না হয় উত্তর দিচ্ছি। অভ্র একবার জবার কথা জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। তারপর আবার শায়লা সিদ্দিকীর দিকে তাকিয়ে বলল, মেজমা, ওই মেয়েটাকে যেভাবে মেডিসিন আর মলম লাগিয়ে দিতে বলেছিলাম দিয়েছিলাম? শায়লা সিদ্দিকী একবার কুলসুম বেগমের দিকে তাকিয়ে আর একবার অভ্রর দিকে তাকালো। অভ্র উত্তরের জন্য তাকিয়ে আছে। শায়লা সিদ্দিকী আস্তে করে বলল, হুম। যদিও এটা মিথ্যে কথা, কুলসুম বেগম কাউকে জবার রুমে ঢুকতে দেয়নি। ও যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যাক, যেভাবে একজন মায়ের বুক থেকে ছেলেকে কেড়ে নিয়েছে। অভ্র খাবার শেষ করে মায়ের সামনে বসে আছে। অভ্রর দাদি যান ওর পাশে। শায়লা সিদ্দিকী সবকিছু গুছিয়ে এসে বসলো। শাইলিন বিনুনি ঘোরাচ্ছে। কুলসুম বেগম ছেলের হাত নিজের হাতে নিয়ে বলে উঠল, আজ 3 মাস তুমি বাড়িতে একটা কল দাওনি। মনে আছে লাস্ট কবে কল দিয়েছিলে? অভ্র মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি তো জানো। শুধু তুমি কেন, বাড়ির সবাই জানে আমি কেন কল দিইনি। আমার ডাক্তারি লাস্ট কোর্স ছিল 3 মাস, আর এই 3 মাস আমার সব কিছু থেকে দূরে থাকতে হয়েছে। মোবাইল টোটালি বন্ধ ছিল। কুলসুম বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, জানি 2 মাস আগে তোমার বড় ভাই আসিফ কোনো এক কাজে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিল আর ফিরে এসেছিল সাথে বউ নিয়ে। অভ্র অবাকের উপর আজ অবাক হচ্ছে। আসিফ তো মায়ের বাধ্য ছেলে ছিল। মা যা বলতো তাই। মায়ের কথা ছাড়া কখনো কিছু করতো না। এমন কি হয়েছিল যে মাকে না বলে বউ নিয়ে এসেছিল? হঠাৎ কুলসুম বেগম উত্তেজিত হয়ে গেলেন। এলোমেলো কথায় বলে উঠলেন, এই মেয়ে আমার ছেলেকে শেষ করে ফেলেছে অব্র। আমার আসিফকে শেষ করে ফেলেছে। ও খুনি। ওর জন্য, শুধুমাত্র ওর মতন অলক্ষীর জন্য আজ আমার ছেলে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমরা ওর লাশটাও পাইনি। তোমার বাবা মারা যাওয়ার পর আমি নিজ হাতে তোমাদের লালন পালন করে বড় করেছি, কখনোই কষ্ট বুঝতে দেইনি। আজ একটা মেয়ে আমার সব কিছু, আমার ছেলেকে শেষ করে দিল। আমি মেনে নিতে পারছি না অব্র। আমার আসিফকে এনে দাও অব্র, ওকে বলো এনে দিতে। কুলসুম বেগম কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন। শায়লা সিদ্দিকী আর শার্লিন ওনাকে রুমে নিয়ে গেলেন। অভ্র মায়ের কন্ডিশন দেখে কি বলবে? ভুলে গেল সে নিজেও একজন হার্ট ডাক্তার। বলা যায় শহরের সবচেয়ে বড় ডাক্তারদের মধ্যে অভ্র ফার্স্ট পজিশনে আছে। কি রিয়াক্ট করবে ভুলে গেছে। আজ 3 মাসে এত কিছু হয়ে গেল। এর ভাই আর নেই মানে? লাশ খুঁজে পায়নি। অভ্র চুলগুলো টেনে ধরে সোফায় বসে রইল। দাদিজান বলতে শুরু করলো আসলে কি হয়েছিল। আজ থেকে 2 মাস আগে হঠাৎ আসিফ একটা মেয়েকে নিয়ে এসে বলল এটা ওর বউ। আসিফের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল কুলসুমের। এমন বাধ্য ছেলের অবাধ্য কাজ উনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। কিছুতেই এই মেয়ে উনি মেনে নেবেন না। কতভাবে জিজ্ঞেস করা হলো আসিফকে, এই মেয়ে কে, বাড়ি কোথায়, কোন বংশের? সবসময় আসিফের একটাই উত্তর ছিল, ওর পরিচয়, বংশ, এখন সবকিছুই আমি। এই মেয়েকেও জিজ্ঞেস করে কিছু বের করা যায়নি। কুলসুম পছন্দ করতো না বলে সারাদিন রুমে বন্দি হয়ে থাকে, কারো সাথে কথা বলে না। 1 মাস এভাবে গেল। আস্তে আস্তে সবার সন্দেহ বাড়তে শুরু করলো। কোনো না কোনো তো কাহিনী এর আড়ালে লুকিয়ে আছে, কিন্তু সেটা কি? তোর মেঝো মায়ের ছেলে আয়ান তো পুলিশ। আয়ানকে বলা হলো গ্রামে ভালো করে খুঁজ নিতে। আয়ান খুঁজে নিয়ে ছিল, তবে কিছুই পায়নি। এতটুকু বুঝেছিল এই মেয়ে গ্রামের কেউ না। তাহলে কোথায় থেকে আসলো? একদিন সকালে আসিফ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যাওয়ার আগে জবার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরেছিল। তারপর আর ফেরা হয়নি ওর ঘরে। মাঝ রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। পাহাড় থেকে নিচে পড়ে অনেক খুঁজেও ওর লাশ পাওয়া যায়নি। এই মৃত্যুর জন্য কুলসুম জবাকে দোষী করে। ওর মনে হয় জবার জন্য আজ আসিফ নেই। আজ সকালেও কুলসুম উত্তেজিত হয়ে জবাকে মেরেছে। মেয়েটা প্রতিদিন কুলসুমের হাতে এত মার খেয়েও চুর শব্দ করে না, ও কান্নাও করে না। কেমন পাথরের মতো শুধু তাকিয়ে থাকে। আসিফের মৃত্যুর কথা শুনেও এমন পাথরের মতো হয়েছিল।
দাদিজানের মুখে সবকিছু শুনে অভ্রের চোখ জ্বালা করছে। চোখের সামনে আসিফের সাথে কাটানো হাজারো স্মৃতি ভেসে উঠছে। সে আর 1 মিনিটও বসে না থেকে নিজের রুমে চলে গেল। শব্দ করে লাগিয়ে দিল দরজা। অন্ধকার এক রুমে জ্বরে কাতরাচ্ছে জবা। ফর্সা মুখটা কেমন কালচে হয়ে গেছে, চুলগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কুলসুম বেগমের আদেশ ওর রুমে যেন কেউ প্রবেশ না করে। কুলসুম বেগম বাড়ির বড় বউ হওয়ায় সবাই ওনাকে অনেক মানেন, ভয়ও পান। ভীষণ রাগী মহিলা, পুরো বাড়িটাকে আগলে রেখেছেন। ঘর সামলে এত বড় চৌধুরী ইন্ডাস্ট্রিও উনি সামলান। পা টিপে টিপে কেউ একজন আশেপাশে তাকিয়ে জবার রুমে প্রবেশ করে ভেতরে দিয়ে দরজা লাগিয়ে দিল। জবা অনেক কষ্টে চোখ খুলে বলে উঠল, কে এখানে? জবা ঝাপসা চোখে অন্ধকার রুমে কারো পায়ের শব্দ পেতেই বলে উঠল, কে কে এখানে? বেলি রুমের একটা জানালা খুলে দিল। বাহির থেকে হালকা রুমে আলো আসতেই ফিসফিস করে জবার কানে বেলি বলে উঠল, হুশ, চুপ। আমি বেলি, বড় মায়ের নিষেধ, তোমার রুমে কেউ প্রবেশ করতে পারবে না। আমি রুমের দ্বিতীয় চাবি চুরি করে এসেছি। তোমার রুমের পাহারায় আছে ছোট মা, একটু শব্দ পেলেই বড় আম্মুকে বলে দিবে। জবা কিছু বলতে চেয়েও পারল। শরীর ক্রমশ খারাপ হয়ে আসছে। সারা শরীরের অসহ্য যন্ত্রণা আর নিতে পারছে না জবা। বেলি হালকা আলোয় বোঝার চেষ্টা করলো জবার কি অবস্থা। গায়ে হাত দিতে দিতে বলল, তোমার আর আমার মধ্যে একটা মিল কি জানো? আচ্ছা আমিই বলি, আমাদের মধ্যে মিল হলো আমাদের দুজনের নামও ফুলের নামে। জবার গায়ে হাত দিতেই বেলি চমকে উঠল। গা জ্বরে পুড়ে যাচ্ছে। বেলি দ্রুত পানি এনে মাথায় ঢালতে শুরু করলো। কিছু সময় যেতেই বেলির চিন্তা বাড়তে শুরু করলো। জবার গায়ে গালে চাপড় দিয়ে হালকা করে ডাকতে শুরু করলো। জবার শ্বাস চলছে, হুঁশ নেই। বেলি কি করবে বুঝে না পেয়ে রুম থেকে বের হয়ে দ্রুত 2 তলার দক্ষিণ পাশের রুমটায় গিয়ে ধাক্কা দিল। রাত তখন প্রায় 3টে বাজে। দ্বিতীয়বার ধাক্কা দেওয়ার আগেই রুমের দরজা খুলে গেল। সামনে এসে দাঁড়ালো অভ্র, এখনো সন্ধ্যার শার্ট জড়ানো, চোখ অসম্ভব লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর লেপ্টে আছে। বেলি অভ্রকে দেখেই পেছনের দিকে ফিরে বুকে হাত রেখে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে হুঁশে আনার চেষ্টা করলো। এই একটা মানুষ যে বেলির সামনে আসতেই বেলি কথা বলতে ভুলে যায়, মাঝে মাঝে শ্বাস নিতেই ভুলে যায়, আটকে থাকে বুকের পাশে। অভ্র গম্ভীর কণ্ঠে বলে উঠল, এত রাতে দরজা কেন ধাক্কা দিচ্ছিস? বাসায় যখন আসি সকালেও তো কথা বলা যেতুম। অভিমানে বাহার হয়ে গেল বেলির মন। এতগুলো বছর পর দেশে আসলো, এই রাত হোক আর দিন, দেখে তো খুশি হয়ে কেমন আছে জিজ্ঞেস করার কথা, উল্টে এমন কথা বলছে। অভ্র আবার বলে উঠল, এভাবে উল্টো দিকে ঘুরে থাকবি নাকি দরজা বন্ধ করে দিব? বেলির মনে পড়ল সে কেন এখানে এসেছে। অভিমানে লুকিয়ে পেছন ফিরে মাথা নিচু করে বলল, অভ্র ভাই, আমার সাথে একটু নিচে যাবে প্লিজ? অভ্র দরজা লাগাতে লাগাতে বলে উঠল, সকালে কথা বলছি বেলি, ঘুমাতে যাম। বেলি দরজা আটকে বলে উঠল, ভীষণ প্রয়োজন ভাইয়া, না হয় বাঁচবো না। অভ্র বিরক্ত হলো বেলির এমন লজিক ছাড়া কথায়। এত রাতে কে বাঁচবে না? অভ্র প্রশ্ন করতে গিয়েও করল না। বেলি নিচে থেকে বলে উঠল, ভাইয়া, জবা ভাবির শরীর ভীষণ খারাপ, ভাবির ভীষণ কষ্ট হচ্ছে। তুমি তো ডাক্তার, একটু দেখে যাও না ভাবিকে। অভ্র জবার নাম শুনতেই থমকে গেল। দরজা লাগাতে গিয়েও ছেড়ে দিল। কিছু একটা ভেবে বলে উঠল, কি হয়েছে? জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আমুকে গিয়ে বল ডাক্তার ডেকে আন। বেলি চুপ করে মাথা নিচু করে রাখলো। অভ্র দরজা বন্ধ করে দিল বেলির মুখের উপর। বেলি দরজার দিকে তাকিয়ে বলে উঠল, তোমরা সবাই খুব খারাপ, বড় আম্মু, ছোট আম্মু, মেজ আম্মু, তোমরা সবাই খারাপ। ভাবির অভিশাপে সব শেষ হয়ে যাবে, দেখে নিও।
বেলি রাগে আবোল তাবোল বলে আস্তে ধীরে নিচে নেমে আসলো। আশেপাশে তাকিয়ে জবার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিবে তখনই দরজায় কেউ হাত দিয়ে থামিয়ে দিল। ভয়ে জমে গেল বেলি। আজ বুঝি ওর শেষ দিন। বড় আম্মু হলে ওকে তো বাড়ি থেকে বের করে দিবে, আর জবা তো আরও শাস্তি দিবে। বেলি ভয়ে ভয়ে দরজার বাহিরে তাকিয়ে দেখে অভ্র দাঁড়িয়ে আছে। বেলির চিন্তিত মুখে হালকা হাসি ফুটে উঠল। অভ্র সেদিকে পাত্তা না দিয়ে রুমে ঢুকে গেল। আবছা অন্ধকার রুম। অভ্র বেলিকে বলল, রুমের লাইট নেই। আছে, তবে লাইট জ্বলে উঠলে আম্মু আসবে, দেখে নেবে রুমে কেউ আছে কিনা। অভ্র যেন সবকিছুর মধ্যে কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছে। অভ্র দ্বিধায় পড়ে গেল সে কি করবে। আবছা আলোয় জবার দিকে তাকিয়ে বলল, বেলি, তুই কি এখন আমাকে কিছু মেডিসিন এনে দিতে পারবি? এত রাতে কিভাবে? এগুলো এখন প্রয়োজন, ওনার অবস্থা ভালো না। বেলি কিছু একটা ভেবে বলে উঠল, আচ্ছা, কি কি আনতে হবে বলো। অভ্র একটা কাগজে কিছু মেডিসিন লিখে বেলিকে দিল। বেলি মোবাইল বের করে আয়ানকে কল দিল। 3 বার রিং হওয়ার পর আয়ান ঘুম ঘুম চোখে ফোন কানে দিয়ে বলল, তোর কি খেয়ে দিয়ে কাজ নেই? এত রাতেও কেন আমাকে বিরক্ত করতে হবে? বেলি খ্যাক করে রেগে গেল। আমি তোকে বিরক্ত করি? নিজেকে একবার আয়না দেখেছিস? খবিস কোথাকার। আমি ঝগড়া করার মোড়ে নেই, আমি ঘুমাবো। বেলি নিজেকে যথাসম্ভব ভদ্র মেয়ে বানিয়ে বলে উঠল, ভাই, আমার জান প্রাণ, শোন, আমাকে একটা হেল্প করে দে। আয়ান বিরক্ত হয়ে বলল, শয়তানের মুখে আজ এত মধু, ব্যাপার কি ফোন দিয়ে করে কল দিয়েছিস? তুই আমাকে শয়তান বললি? এভাবে বলতে পারলি? আচ্ছা, এই জন্য কান্না না হয় কালকে করব। আজ আমাকে এখন কিছু মেডিসিন এনে দে, এটা তোর শাস্তি। বেলি, সকালে আমি বড় আম্মুর কাছে তোর নামে নালিশ করব। বেলি ভয় পেলেও বুঝতে দিল না। দেখ, আমিও বড় আম্মুকে বলে দিব তুই একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়েছিস। আয়ান অবাক হয়ে বলল, ওটা আমার ফ্রেন্ড ছিল। আমার মেডিসিনগুলো প্রয়োজন, আমি অসুস্থ। এত রাতে সব দোকান বন্ধ। তোর তো পুলিশ না হয়ে চোর হওয়ার দরকার ছিল। তাহলে যদি ভাই বোনদের একটু কাজে আসতি। রাখ ফোন। আয়ান সাথে সাথে ফোন কেটে আবার ঘুম। সকালে উঠে অফিসে যেতে হবে। অভ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল জবার আবছা মুখের দিকে। সে একদম চিনতে ভুল করেনি। সে প্রথম দেখায় জবাকে চিনেছিল। আজ 6 বছর পর চিরচেনা সেই মুখ দেখেও সে চিনে ফেলল। সে ঝাপসা স্মৃতি, সবকিছু ঝাপসা হয়ে গেলেও মানুষটা আজও ঝাপসা হয়নি। কিন্তু ওর আজ এই অবস্থা কেন? অভ্রের মাথায় হাজার কথা ঘুরপাক খেতে শুরু করলো। প্রথম দেখায় সে জবাকে চিনেছে। এই তো ওর রক্ত জবা, যার এক আধ চোখে তাকানো বাঁকা হাসি, কৃষ্ণবরণ কালো চুলের ঢেউ অভ্রকে রক্তাক্ত করেছিল ক্ষত বিক্ষত। আজ সেই মেয়ে ওর বড় ভাইয়ের বউ, বিধবা। ওর ভাইয়ের মৃত্যুর কারণ কিভাবে এত সত্য বিশ্বাস করবে অভ্র? জবা তো কারো মৃত্যুর কারণ হতে পারে না। ও যে খুব ভালো করে এই মানুষটাকে চেনে। জবা হতে পারে কারো বেঁচে থাকার কারণ, মৃত্যুর কারণ নয়। জবা শুধুমাত্র রক্তাক্ত করার ক্ষমতা রাখে অভ্রকে, সেই জন্যেই তো অভ্র নাম দিয়েছিল রক্ত জবা। অভ্র বুঝল জবা কিছু বলতে চাচ্ছে। অভ্র কান কাছে নিতেই শুনতে পেল, আমার কপালে একটু হাত রাখবে বেলি? কথা স্পষ্ট নয়, তবুও বুঝতে অসুবিধে হলো না অভ্রের। অভ্র হাজার দ্বিধা পেরিয়ে নিজের অজান্তেই হাত রাখলো জবার কপালে। জবার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মনে হলো হিমালয়ের এক টুকরো বরফ কপাল ছুঁয়ে গেল। ভেতরের ছটফট নিমেষেই শান্ত হয়ে গেল। শরীর যন্ত্রণারা ছুটি নিল। মনে হলো শ্বাস ক্রমশ কমে আসছে। মনে হলো দেহ থেকে বুঝি রুহুটা বেরিয়ে গেছে। আস্তে করে শ্বাসটা বন্ধ হয়ে গেছে। কিছু সময় যেতেই বেলি সকল মেডিসিন নিয়ে এসে হাজির হলো। অভ্র জিজ্ঞেস করলো না কিভাবে এনেছে, সে দ্রুত জবার চিকিৎসা করতে শুরু করলো। ভাবি নড়ছে না কেন? জ্বর 104 ডিগ্রির উপরে। দরকার ছিল বিকালেই হসপিটালে নিয়ে যাওয়া। উনি এত অসুস্থ কিভাবে হলো? বেলি মাথা নিচু করে বলল, আগে ভাবিকে সুস্থ করো, তারপর সব বলবো।
সকাল সকাল বাড়িতে হুলুস থুলুস অবস্থা। কুলসুম বেগমের হুঙ্কারে বাড়ির প্রতিটি দেওয়াল কেঁপে উঠল। ঠায় দাঁড়িয়ে রইলেন শায়লা সিদ্দিকী। বেলি ভয়ে কাঁপছে। শারলিন বেগম মেয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই জানে এই বাড়িতে একজনই শুধু জবার কাছে যাবে, সেটা বেলি। আর কারো সাহস হবে না কিংবা মায়া হবে না। কুলসুম বেগম বললেন, আগে ওই মেয়েকে দেখে নিচ্ছি, তারপর শালীন তোর মেয়েকে দেখে নিব। কুলসুম বেগম জবার রুমের দিকে যেতে নিলে সামনে পথ আটকে দাঁড়ালেন শায়লা সিদ্দিকী। কুলসুম বেগম রেগে বলে উঠলেন, মেঝো, সামনে থেকে সর। বড় ভাবি, এখানে তো ওই নিষ্পাপ মেয়েটার কোনো দোষ নেই। তুমি সবসময় সবার রাগ ওর উপর কেন দেখাও? এখন কি আমার তোর জবাব দিয়ে করতে হবে? প্রয়োজন হলে তাই। এখানে আমাদের যেমন অধিকার ওরও অধিকার আছে। আমাদের শ্বশুরবাড়ি ওরও শ্বশুরবাড়ি। পার্থক্য শুধু আমাদের মাথার উপর স্বামী নামক ছায়া আছে আর ওর নেই। তুমি তো জানো আসিফ জবাকে কতটা ভালোবাসে। আসিফ আমাদের মাঝে নেই, দূর থেকে ওর ভালোবাসা মানুষের এমন কষ্ট দেখলে যে ও নিজেও কষ্টে থাকবে। কুলসুম বেগম শান্ত কণ্ঠে বলে উঠল, এতই ওর কষ্ট বুঝলে নিজের ছেলেকে দিয়ে রেখে দে। আজও আমি এই বাড়ির বউ মানি না, আর কখনো মানবও না। আমার ছেলে হারিয়েছি, তোর না, তাই তুই আমার কষ্ট বুঝবি না। পারলে নিজের ছেলেকে রেখে দিয়ে দেখা। শায়লা সিদ্দিকী চুপ করে রইলেন। কুলসুম তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, কি হাওয়া ঠুস? আমার কষ্ট বুঝতে হলে আমার পরিস্থিতিতে দাঁড়াতে হবে। কুলসুম শায়লা সিদ্দিকীকে সরিয়ে জবার রুমের দিকে যেতে নিলেই পেছন থেকে শায়লা সিদ্দিকী বলে উঠল, আর এক পা এগিয়ে ওই ঘরের দিকে যাবে না ভাবি। ঠিক বলেছেন, আপনার পরিস্থিতিতে যেতে হবে। আমি আমার আয়ানের সাথে জবার বিয়ে দেব। আজ এই মুহূর্ত থেকে জবা আমার ছেলের হবু স্ত্রী। আপনি কিংবা অন্য কেউ ওর শরীরে কেন ওর রুমে আঘাত করারও দুঃসাহস দ্বিতীয়বার করবেন না। আমি সব জ্ঞানে বলছি, আমার আয়ানের সাথে জবার বিয়ে দিব। রুমের কারো মুখে কোনো কথা নেই। সবাই তাজ্জব হয়ে তাকিয়ে আছে শায়লা সিদ্দিকীর দিকে। পেছন থেকে নিজের রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে এমন কথা শুনে থমকে গেছে আয়ান। আয়ান রুমের এই পাশে একবার তো ওই পাশে একবার ঘুরঘুর করছে। এর আগে বারবার নিজে মোবাইলের দিকে তাকাচ্ছে। একে তো মায়ের এইসব ফালতু কথা শুনে আয়ান ভীষণ বিরক্ত। ভাইয়ের বিয়ে করা বউ মানে ভাবি? ভাবি হলো মায়ের আর এক রূপ। বড় ভাবি মায়ের মতো, তাহলে মায়ের মতো মানুষকে কিভাবে আয়ান বিয়ে করবে? আয়ান নিজের মাকে যথেষ্ট সম্মান করে, সবসময় মায়ের কথা মেনে চলার চেষ্টা করে। ঠিক আসিফের মতো শুধু অভ্রই নিজের মন মতো চলবে। কারো কথা ইমোশন সে বোঝার চেষ্টা করে না। যখন যা মনে আসবে তাই করে বেড়াবে। আয়ান জানে বাহিরে গেলেই বড় আম্মুর হাজার প্রশ্নের মুখোমুখি হতে হবে। আয়ান বাড়িতে খুব কম থাকে, সারাদিন অফিস সামলে গভীর রাতে বাড়িতে আসে। আসিফ নিখোঁজ হওয়ার পর তো প্রায় বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছিল। কম খোঁজাখুঁজিরই সে আসিফকে। আসিফ মারা যাওয়া, আসিফের বিয়ে, সব মিলিয়ে তো আজ 2 মাস। এই 2 মাসে আয়ান একবারের জন্যেও জবাকে বাহিরে দেখেনি বা কখনো জবার সাথে কথা বলতেও যায়নি। প্রথম কারণ হলো বড় আম্মু। বড় আম্মু জবাকে পছন্দ না। আয়ান জবার ছবি শুধু দেখেছিল। ঘোমটা দিয়ে এক হাতে ওড়নার কোণা ধরে ভীত চোখে নিচের দিকে তাকিয়ে আছে একটা মেয়ে। চেহারা তেমন স্পষ্টও না। ছবিটা নিয়েছিল জবার বাড়ির ঠিকানা বের করতে, যেন জবার ছবি লোকদের দেখিয়ে খুব জলদি বের করতে পারে। তাও ছবিটাকে তুলে এনেছিল বাড়ির পুরনো কাজের মহিলা লতিকা। কি একটা অবস্থা! এখন সেই মেয়েকেই কিনা ওর বিয়ে করতে হবে। আয়ার অনেক ভেবে দেখলো কোনো বুদ্ধি পায় কিনা। ভাবতে ভাবতে অভ্রের কথা মাথায় আসলো। পেরি তো শুনেছে ভাবি ভক্ত, ওকে কিছু বলে কিছু হবে না। অভ্রের থেকে বুদ্ধি নিতে হবে। আয়ানের মস্তিষ্ক তখন সাথে সাথে বলে উঠল, ছি আয়ান, তুই একজন এত ভালো বুদ্ধিমান পুলিশ অফিসার হয়েও এখন ছোট ভাইয়ের থেকে বুদ্ধি নিতে যাবে? তোর কি বুদ্ধি কম আছে? লোকে শুনলে কি বলবে? লোকে আসে তোর থেকে বুদ্ধি নিতে, আর তুই যাস ছোট ভাইয়ের কাছে। মস্তিষ্কের বিপরীত বিতর্ক করে আয়ানের বোন বলে উঠল, তাতে কি হয়েছে? ছোট বড় এটা কোনো বিষয় হতে পারে না। মাঝে মাঝে ছোটদের বুদ্ধিও কাজে লাগে। এখানে লজ্জা পাওয়ার মতো কিছু। আয়ান সিদ্ধান্ত নিল অফরোর থেকে বুদ্ধি নিয়ে বিয়ে ভাঙবে।
শায়লা সিদ্দিকে যেহেতু বলেছে ছেলের বিয়ে দিবে উনি, ওনার কথার খিলাপ কখনো করবে না। শেষ পর্যন্ত ভাইয়ের বউকে বিয়ে? আয়ান আর ভাবতে পারছে না, এত কষ্ট করে পুলিশ হয়ে এই পজিশনে এসে কিনা এমন কাউকে বিয়ে করতে হবে যার বংশ পরিচয় কিছুই নেই। শায়লা সিদ্দিকের রুমে এসে কাপড় গুছিয়ে বসতেই খেয়াল করলো ওনার স্বামী শফিক আহমেদ আজ অফিস থেকে চলে এসেছে। শফিক আহমেদ ভীষণ বদমেজাজি লোক। শায়লা সিদ্দিকী জিজ্ঞেস করলেন, তোমার জন্য চা বা কফি নিয়ে আসবো? শফিক আহমেদ কোনো জবাব দিল না শায়লা সিদ্দিকীকে। কি হয়েছে, কথা বলছো না কেন? কিছু কি হয়েছে? শরীর খারাপ? অফিস থেকে চলে আসলে যে, আর কখন আসলে? শফিক সাহেব ঠান্ডা কণ্ঠে বলে উঠল, দিন দিন দেখছি তোমার সাহস বেড়েই যাচ্ছে। আজও বড় ভাবির সাথে ওই রাস্তার মেয়ের জন্য ঝগড়া করেছিলে। কণ্ঠটা শান্ত ঠান্ডা হলেও শায়লার বুঝতে বাকি নেই এই ঠান্ডা কণ্ঠের পিছনে কতটা ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। শায়লা সিদ্দিকী মাথা নিচু করে আমতা আমতা করে বলল, হয়েছে কি বড় ভাবি? জবাকে? চুপ, ওই মেয়ের নাম আমি বলেছি আমার সামনে যেন কেউ কখনো না নেয়। তোর এত বড় সাহস, তুই আমার ছেলের সাথে ওই রাস্তার মেয়ের বিয়ে ঠিক করিস? শায়লা সিদ্দিকী স্বামীর হুঙ্কারে কেঁপে উঠল। কেঁপে উঠেছে যেন পুরো বাড়ি। ছেলে তো আমারও, তাই না? শফিক এই পর্যন্ত রাগ কন্ট্রোল করতে না পেরে শায়লা সিদ্দিকীর চুলের মুঠি ধরে বলে উঠল, তুই আমার মুখে মুখে কথা বলার সাহস কোথায় পেয়েছিস? ওই রাস্তার মেয়ের প্রতি তোর এত দরদ কোথায় থেকে আসে? আজই এই মেয়েকে বাড়ি থেকে বের করছি আমি, আর তোর সাহস কিভাবে কমাতে হয় আমার খুব ভালো করেই জানা আছে। শায়লা সিদ্দিকীর কি হলো জানা নেই। আজ এই প্রথম তিনি স্বামীর হাত ধাক্কা দিয়ে ছুটিয়ে দিলেন। ভালোবাসার বিয়ে ছিল তাদের। 4 বছর লুকিয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল। আজও তার পরিবার এই বিয়ে মেনে নেননি। শফিক আহমেদকে শায়লা সিদ্দিকীর পরিবারের কারো পছন্দ ছিল না। বিয়ের আগেই উনি মদ জোয়া নেশা করে বেড়াতেন, অথচ শায়লা সিদ্দিকী এই খারাপ লোকটার প্রেমে এমনভাবে অন্ধ হয়ে গিয়েছিল, কারো কথা না শুনে পালিয়ে এসেছিল। বিয়ের 1 বছর সব ঠিক ছিল। হঠাৎ করে শফিক নিজের আসল রূপে বেরিয়ে আসলো। কখনো এই মেয়ে, কখনো ওই মেয়ের সাথে সময় কাটিয়ে রাত করে বাড়ি ফিরত। শায়লা সিদ্দিকী কিছু জিজ্ঞেস করলেই মারধর শুরু করত। তার কিছুদিন পর থেকে বড় ভাবি কুলসুমের সাথে শায়লার টুকটাক কথা কাটাকাটি ঝামেলা হতে শুরু করলো। শফিক যেন আরো হিংস্র হয়ে উঠল। শায়লা সবসময় প্রতিবাদী নারী ছিল, অথচ সেই নারী এই সংসারে এসে সব হারিয়ে ফেলল। যখন ভাবলো বাবার বাড়ি চলে যাবে, তখনই শুনতে পেল তার গর্ভের সন্তান। তাও সে শফিকের অত্যাচার সহ্য করতে না পেরে একবার চলে গিয়েছিল। মা বাবা মেনেও নিয়েছিল, শুধু শর্ত দিল গর্ভের সন্তান নষ্ট করে ফেলতে হবে। মা হয়ে সন্তান কিভাবে নিজের হাতে খুন করবে? কিভাবে পৃথিবীর আলো না দেখিয়ে কবর দিয়ে দিবে? শায়লা আরো ডিপ্রেশনে চলে গেল, নিজেকেই শেষ করতে গেল বারবার, কিন্তু বারবার সে ব্যর্থ হলো। ফিরে আসলো শফিকের কাছে, প্রতিবাদী নারী হয়ে গেল একদম চুপচাপ শান্ত। শায়লা সিদ্দিকীর স্বামীর দিকে আঙ্গুল তুলে বলে উঠল, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। আমার সাথে যা ইচ্ছে করে সাহস পেয়েছো বলে ভেবো না ওই মেয়ের সাথে করেও পার পাবে তোমরা। আমার ছেলে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি। তাকে তো তুমিও শেষ করার জন্য আমাকে কম টর্চার করনি, তবুও আমি তাকে এই পৃথিবীর আলো দেখিয়েছি। আজ সে তোমার ছেলে হয়ে গেল। আজ 28 বছরে কখনো তার দিকে সুনজরে তাকিয়েছিলে? জিজ্ঞেস করেছিলে বাবা কেমন আছিস? কিছু প্রয়োজন? আদর করে বুকে টেনে নিয়েছিলে? এখনও তো আছো নিজের মেয়ের বয়সে। মেয়েদের আর নেশার সাগরে ডুবে। লজ্জা করে না তোমার? তোমার জন্য আমি সব কিছু হারিয়ে শুধু সন্তানকে বুকে জড়িয়ে বেঁচে আছি। তোমার নারীর নেশা মৃত্যুর আগে কাটবে না। যে পুরুষের প্রয়োজন 1000 নারী, সে কিভাবে বুঝবে এক নারীর মর্ম? তোমার মা আমার সারা শরীরে ভালোবাসার কোনো ছোঁয়া নেই। আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। লজ্জা করে না তোমাকে স্বামী হিসেবে পরিচয় দিতে? আমার সবার সামনে কত ভালো মানুষের মুখোশ পরে থাকো, অথচ তোমার আসল নোংরা মানুষটাকে তো আমি চিনি। এই ছেলে শুধুই আমার। আমি যা ইচ্ছে করব, তোমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। শফিক আহমেদ অবাক চোখে তাকিয়ে আছে। আজ থেকে 29 বছর আগে যেই পাখিনীকে সে দাফন দিয়েছিল, আজ যেন তা দ্বিগুণ হয়ে ফিরেছে। শায়লা সিদ্দিকী রুম থেকে বের হয়ে গেলেন। ঘুম ভাঙতে ভাঙতে দিনের বাজলো 12টা।
জবার রুমে কোনো মোবাইল বা ঘড়ি নেই। জবা জানে না এখন কয়টা বাজে। আসিফ একটা মোবাইল দিয়েছিল, সেটাও কুলসুম বেগম শার্লিন বেগমকে দিয়ে নিয়ে গিয়েছিল। জবা দেখলো আজ তার অন্য দিনের তুলনায় শরীর অনেকটা হালকা মনে হচ্ছে। শরীরে কোনো ব্যথা নেই। কাল রাতে বেলি রুমে এসেছিল, তারপর কি হয়েছিল জবা মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুই মনে আসছে না। জবা চুলগুলো হাত খোপা করে নিচে পা রাখতে গিয়ে নিজেকে অনেকটা দুর্বল মনে করলো। সে দাঁড়াতে পারছে না। এই একমাত্র সে খাবারের কষ্ট কম পায়নি। জবা লুকিয়ে লুকিয়ে একটু ভালো মন্দ দিয়ে গেছে। শাইলা সিদ্দিকিও চেষ্টা করেছে, অথচ কুলসুম আর শার্লিনের জন্যে ওনার হাত পা বাঁধা ছিল। অন্যের ছেলের বউয়ের জন্যে বেশি বাড়াবাড়ি করতে গেলে হিতে বিপরীত হতে পারে বলেই দূরেই থেকেছে সব সময়। জবার বয়স কত হবে? জবা হাসলো। এই বাড়িতে এসে সে কান্না ছাড়া জীবনে হাসি উপহার পায়নি। আসিফ থাকার সময়টা বেশ ভালোই কেটেছে। ও যাওয়ার পর জবার বুক ভার হয়ে আসলো। আসিফ নেই, কোথাও নেই সে। এমনটা তো হওয়ার কথা ছিল না। ভালো মানুষগুলো এভাবে হারিয়ে যায় কেন? নাকি সব জবার অন্ধকার জীবনের দোষ? কালো ছায়া জবার জন্যেই তো আসিফ আজ নেই। কুলসুম বেগম তো ভুল কিছু বলেন না। যার যা হারায় তার দুঃখ শূন্যতা তো শুধু সেই বুঝবে, বাকিরা তো শুধু সান্ত্বনা দিতে আসে। কাজের মহিলা লতিকা জবার জন্য খাবার নিয়ে রুমে আসছিল। আয়ান অফ্রির রুম থেকে বের হয়ে লতিকাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ বুয়া? স্যার, ওই মাইয়াটার জন্য খানা লইয়া যাই। এতগুলো বছর হলো আমাদের বাড়িতে আছো, এখনো শুদ্ধ ভাষাটা শিখতে পারলে না? তোমার ছেলে মেয়ে কেমন আছে? লতিকা হেসে বলল, ভালা। তা স্যার এমনি কই যান? আয়ান কিছু একটা মনে পড়ার ভঙ্গিমায় লতিকাকে বলে উঠল, বুয়া, তোমাকে অফ্র বলেছে 2 মিনিটে ওর রুমে যেতে। আচ্ছা স্যার, আগে ওই মাইয়াডারে খানাটা দিয়ে আহি। অফ্রোর থেকে ওই মেয়ে বেশি ইম্পর্টেন্ট না। তুমি আমার কাছে খাবার দিয়ে অফ্রোর কাছে যাও। লতিকা দিতে না চাইলেও আয়ান এটা সেটার ভয় দেখিয়ে জবার রুমে যাওয়ার ফন্দি খুঁজে নিল। অভ্রের থেকে বুদ্ধি নিতে গিয়েছিল, উল্টে অভ্র ওকে জবার কাছে এই বিষয়ে কথা বলতে পাঠিয়ে দিয়েছে। আয়ান অবাক হলো অভ্রের জবার নাম জেনে। আয়ানের কিছু সময়ের জন্য অভ্রের কথা শুনে মনে হলো অভ্র এই প্রথম জবাকে দেখেনি, যেন কত বছরের পরিচিত কেউ। আচ্ছা, একটা অচেনা মেয়ের বিষয়ে অভ্র কিভাবে জানে সে অতি বুদ্ধিমতী নারী? আয়ান এই বিষয় আবার কথা বলবে অভ্রের সাথে। আগে জবার সাথে কথা বলতে হবে। আয়ান দরজায় নক করলো। ভেতর থেকে কোনো শব্দ এলো না। আয়ান আবার নক করতে গিয়ে খাবারের ঢাকনা সরে গেল। আয়ানের চোখে পড়ল ডাল আর ভাত। শুধু ডাল? ডাল দেখে তো মনে হচ্ছে হাত ধোয়ার পানির মতো। আয়ান এত পাত্তা দিল না বিষয়টা। দরজা হালকা ধাক্কা দিয়ে খুলে ভেতরে চোখ যেতেই আয়ান থমকে গেল। বিছানা এমন কেন? রুমে একটা জানালা আর একটা ওয়াশরুম, একটা বিছানা, তাও মনে হচ্ছে খুবই শক্ত। আয়ান খাবার বিছানার উপর রাখতেই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো সাদা শাড়ি পরা, চুল হাতখোপা করা, হাতে কানে গলায় নাকে কিচ্ছু নেই। বুকের একপাশে কালচে হয়ে আছে কপাল কাটা আয়ানের। হঠাৎ শ্বাস নিতে কষ্ট হলো। বারবার কয়েক চোখের পাপড়ি ফেলে অন্যদিকে ফিরে গেল। নিজের রুমে এমন লম্বা পুলিশের ড্রেস পরা লোক দেখে ভয়ে জমে গেল জবা। আয়ান আবার পেছন ফিরে জবার দিকে তাকালো। জবার ভয়ার্থ মুখ দেখে বলল, ভয় পাবেন না ভাবি, আমি আপনার ছোট দেবর। জবার ভয় কাটলো না, ভয়ে ভয়ে বলে উঠল, এখানে কি? আয়ান হাসার চেষ্টা করে বলল, একটু কথা ছিল আপনার সাথে। জবা এখনো এক পা ওয়াশরুমের ভেতরে দিয়ে দাঁড়িয়েছিল। আপনি ওয়াশরুম থেকে বাইরে এসে দাঁড়ান, বেশি না, 5 মিনিট নিচ্ছে। জবা বের হলো না, দুর্বল শরীরে দাঁড়িয়ে রইল। আয়ান কি বলবে? সে তো যা মুখস্থ করে এসেছিল সব ভুলে গেছে। কি আজব, আয়ানের বুক ধড়ফড় করছে। সে একজন ছেলে, তার উপর পুলিশ অফিসার হয়ে সামান্য একটা মেয়ের সাথে কথা বলতে ভয় পাচ্ছে। কথা সব হাওয়ায় মিলিয়ে গেছে। জবা আয়ানকে এভাবে হ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে চোখ মুখ শক্ত করে বলল, রুম থেকে বের হন। আয়ান নিজেই নিজের গমন বেহায়ার মতো তাকিয়ে থাকায় লজ্জায় ইচ্ছে করলো নিজের গালে থাপ্পড় মারতে। ওর কি দোষ সাদা শাড়িতে বিধবা নারীকে এত সুন্দর লাগে, এত আকর্ষণীয় লাগে? আয়ানের জানা ছিল না। কাজের সূত্রে কম
বিধবা নারী আয়ান দেখেনি জীবনে। কই কাউকে তো এমন হুড়পুরি মনে হয়নি। মনে তো হয়নি সামনে কোনো মানুষ নয়, পুরি দাঁড়িয়ে আছে। এমন একটা মেয়ের গায়ে বড় আম্মু হাত কিভাবে তোলে? কিভাবে সম্ভব? জবা আয়ানের এমন তাকিয়ে থাকা দেখে নিজেকে ভালো করে শাড়ির আঁচল দিয়ে ঢেকে নেওয়ার চেষ্টা করলো। আয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি কি চান আমি চিৎকার করি? আয়ানের ধ্যান ভাঙতেই মাথা নিচু করে বলে উঠল, সরি ভাবি। ভাবি বলে থেমে গেল। নিজের হবু স্ত্রীকে কেউ ভাবি বলে না। নিজের ভাবনায় নিজেই থমকে গেল হবু স্ত্রী। কি ভাবছে এইসব আয়ান? আজ হয়তো সে নিজের বাবার মতো নেশায় আছে। ছি! আয়ান চোখ বন্ধ করে আবার বলে উঠল, আম্মু আমার সাথে আপনার বিয়ে ঠিক করেছে, সেটা আপনি জানেন? জবা আয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এটা তো খুশির খবর। মিষ্টি নিয়ে আসার কথা ছিল, খালি হাতে কেন? আয়ান আর এক দফা অবাক হয়ে জবার হাসির দিকে তাকিয়ে রইল। সে আজ পর্যন্ত যেই মেয়ের কথা শুনে এসেছে, ভীতু শান্ত এটা সেটা, এই হাসি তো তা বলে না। কে এই মেয়ে? আয়ান জবার রহস্যময়ী হাসির দিকে তাকিয়ে বলল, আপনি রাজি? আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।